ভ্রমণপ্রিয় বঙ্গবাসীর কাছে যেই তিনটি স্থান সবচেয়ে বেশি গুরুত্ব পায় তার মধ্যে অন্যতম হলো দীঘা। দীঘা মানেই সমুদ্র, দীঘা মানেই মনমতো ক্যামেরা নিয়ে কোনো একটি বিশেষ অ্যাঙ্গেল থেকে সানরাইজের ছবি তোলা, দীঘা মানেই মাছ ভাজা এবং একরাশ আনন্দ। সম্পূর্ণ সাডেন প্ল্যানে গত ৩রা মে রাত্রে আমরা ভাই বোনেরা মিলে রাত্রের বাসে বেরিয়ে পড়েছিলাম এই দীঘার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে থাকছে তারই কিছু ছোট ছোট মুহূর্ত এবং অভিজ্ঞতা। ঘড়ির কাটার সময় হয়েছে রাত্রি 10:57। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে। এই আমার পিছনে দেখা যাচ্ছে এই বাসে করেই আজকে আমরা যাবো দীঘা। আর বাসের টাইমিং হচ্ছে রাত্রি 11:55। অনেকক্ষণ এখন আমাদের এখানে ওয়েট করতে হবে। আচ্ছা, বাসটা একবার দেখিয়ে দিই। বাসের লুকটা তো বেশ জম্পেশ, 2x2 সিটিং সিস্টেমের বাস। নামটা খেয়াল করেছেন? ভরপেট। এবার ভরপেট এসি চলে কিনা, ভরপেট আরাম দেয় কিনা সেটা তো বাসে উঠলেই দেখা যাবে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক দীঘার উদ্দেশ্যে। চলুন এবার তাহলে গিয়ে দেখা যাক বাসের ভিতরটা কীরকম। বাও, 2x2 সিটিং। উঠেই এদিক দিয়ে সব বাসের নাম্বারিং করা আছে। উপরে ডেস্ক স্পেসটা অনেকটাই ভালো। এখানে সামনে বক্সও আছে, সামনে সিসিটিভি, লেগ স্পেসও যথেষ্ট ভালো। আর সামনে এখানে ফুট রেস্টও দেওয়া রয়েছে। সামনে এখানে বটল হোল্ডার একটা দেওয়া রয়েছে, আর এখানে ওই ম্যাগাজিন হোল্ডার। সার্ভিস তো খুবই ভালো, বাট এখনও এসি চালানো হয়নি। এই উইন্ডোর নিচে এটা টাইপ সি না, টাইপ সি মানে ওই ডেটা কেবল দিয়ে চার্জেরও এখানে ব্যবস্থা দেওয়া রয়েছে। যদিও আমাদের চার্জ দেওয়া রয়েছে, লাগবে না। রাত্রি এক্স্যাক্টলি 12টা, বাস এই মুহূর্তে ছাড়লো 5 মিনিট লেট। যদিও এসি চালিয়ে দিয়েছে, প্রচণ্ড একদম চিল এসি, একদম ভালো লাগছে। বাসের অ্যারেঞ্জমেন্ট কিন্তু সত্যি খুব ভালো। লেগ স্পেসটা যেরকম আগে দেখালাম, লেগ স্পেস সত্যি ভালো। আর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, পুশব্যাক অবভিয়াসলি। বাসের যে উইন্ডো গ্লাসটা আছে না, এটা একটু ঝাপসা, যার জন্য বাইরেটা ঠিক মতো দেখা যাচ্ছে না। বাসটা এমনি সব কিছু ঠিক আছে, জাস্ট এই কাঁচটা যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে একটু ভালো লাগতো। ঘড়ির কাটায় রাত্রি 1:35। এই মুহূর্তে এসে নামলাম কোলাঘাটে। কলকাতা থেকে প্রায় 72 কিলোমিটার জার্নি করে এখানে এলাম। বাসের অ্যাভারেজ স্পিড ছিল মোটামুটি ওই 65 থেকে 75-এর মধ্যে। বাসে আর একটা সমস্যা হচ্ছে, বাসে বক্স আর টিভিটা কিন্তু চলছে না। বাকি সব কিছু ঠিক আছে, ঝাপসা কাঁচ আর এই বক্সটা চলছে না, এটা একটু খারাপ লাগলো। যাই হোক, এটুকুনি অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। এইখানে বাসের হল্ট দিল 10 মিনিট। টুকটাক কিছু খাবার দাবার করার হলে বা কারো টয়লেট যেতে হলে এখানে করে নিতে পারেন। আর এখানে অনেকগুলো ধাবা টাবা রয়েছে। প্রাইস একটু হাই মনে হলো, যেহেতু এটা এক্সপ্রেসওয়ের ধারে, সো প্রাইসটা একটু হাই। বাকি টুকটাক চালিয়ে নেওয়াই যায়। 1:54। এই মুহূর্তে আবার বাস আমাদের কোলাঘাটের থেকে রওনা দিল। বলেছিল মোটামুটি 10 মিনিট দাঁড়াবে, বাট 15-20 মিনিটের মতো প্রায় দাঁড়িয়ে গেল। ভোর 4:18। এই মুহূর্তে আমরা এসে নামলাম নিউ দীঘা বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমাদের যেতে হবে হোটেলে। হোটেল আগে থেকে আমরা কোনো বুক করে আসিনি, এখানে এসে আমরা দেখে নেব এখন কোন হোটেলে যাওয়া যায় বা কিছু। তো দেখা যাক বাকি টিম মেম্বাররা কি ডিসাইড করে। লেটস গো।
এই ওল্ড দীঘাই হোক কিংবা নিউ দীঘা, এখানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন হোটেলের যারা দালালরা আছেন তারা কিন্তু আপনাকে ছেঁকে ধরবে সঙ্গে সঙ্গে, যে এই হোটেলে নিয়ে যাব বা ওই হোটেলে নিয়ে যাব। চেষ্টা করবেন তাদের খপ্পরে না পড়ার। নিজেরা যে কোনো হোটেলে যাবেন সেখানে গিয়ে ডিরেক্ট নিজেরা কথা বলবেন হোটেলে গিয়ে, তাহলে অনেকটাই কিন্তু আপনাদের সেভ হবে টাকা। কারণ এই দালালের চক্করে পড়লে তাদের কমিশনের জন্য কিন্তু অনেক টাকা এক্সট্রা বেরিয়ে যাবে। আর বাসে, যেই বাসে আপনারা আসবেন সেই বাসেও কিন্তু আপনাদের সাজেস্ট করা হবে যে তাদের চেনা পরিচিত বিভিন্ন হোটেল বা রিসর্ট আছে, তো সেখানেও যদি আপনারা যান তুলনামূলকভাবে কিন্তু খরচাটা একটু বেশি পড়বে। এখানকার যারা লোকাল টোটোওয়ালারা আছেন তারাও কিন্তু বিভিন্ন এই আপনার হোটেলে নিয়ে যাওয়ার জন্য বলবে, তো সেখান থেকেও চেষ্টা করবেন একটু বিরত থাকার, কারণ খরচাটা কিন্তু অনেকটাই বেশি পড়ে যাবে। চেষ্টা করবেন সব জায়গায় নিজেরা হোটেলে গিয়ে খোঁজ নেওয়ার। এখানে কিন্তু নানা রকম বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন, সেটা 500 টাকা থেকে শুরু হবে এবং 1000, 1500, 2000, 2500, 3000, 3500 নানান রকম বাজেটের হোটেল, লজ, রিসর্ট এগুলো আপনারা পেয়ে যাবেন। একটু এখানে এসে আপনাদের জাস্ট খুঁজে দেখে নিতে হবে। সমুদ্রের পাড়ে এসে পৌঁছলাম। এখানে কিন্তু দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, মানে এতক্ষণ এসি বাসে ছিলাম, বাস থেকে নামার পরে একটা সাডেন একটা গরম ঝলকার মতো লাগলো চোখে মুখে, বাট এই সমুদ্রের পাড়ে আসার পরে কিন্তু পুরো শরীরটা জুড়িয়ে গেল। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর আজকে সকাল 5:04 আছে সানরাইজ, তো সেটা আমরা এখান থেকে আশা করি আজকে দেখে নিতে পারবো। দার্জিলিংয়ের টাইগার হিল হোক অথবা পুরী কিংবা দীঘার সমুদ্র সৈকত, ভোরবেলায় সূর্যোদয় দেখতে আসা উৎসাহী মানুষের ঢল সত্যিই চোখে পড়ার মতো। হাতে ডিএসএলআরই থাক অথবা মোবাইল ফোন, এই দৃশ্য সবাই নিজের ক্যামেরাবন্দি করে রাখতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। শুরুতে কিছুটা মেঘের আড়ালে থাকার পর ধীরে ধীরে পূবের আকাশে উঁকি দিতে দেখা গেল সূর্যি মামাকে। অবশ্য সেই দৃশ্য দীর্ঘস্থায়ী হয়নি। সময় হয়েছে সকাল 5:48। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম আজকে সানরাইজটা দেখার জন্য, বাট মেঘের লুকোচুরির জন্য ঠিকভাবে আমরা দেখতে পারিনি। বাট এখন এসছে কিছুটা, দেখতে পেলাম, এক মনটা ভালো হলো। ওদিকে আমার ভাইরা হোটেল খুঁজতে গেছে, এতক্ষণ আমরা এখানে বসেছিলাম সমুদ্রের পাড়ে। ওরা হোটেল দেখতে গেছে, হোটেল খুঁজে এলে তারপর আমরা ওখানে গিয়ে চেঞ্জ করব। আর হোটেলের ডিটেলস যতটুকু দেখানো সম্ভব নিশ্চয়ই ভিডিওর মধ্যে তুলে দেখাবো। এখন বাজে সকাল 6:49। এখন আমরা টিফিন খেতে এসেছি। ভাই কি একটা রিসর্ট না হোটেল কি একটা বুক করে এসেছে, অনেকক্ষণ টাইম লাগে, প্রায় 2 ঘন্টার ওপর সময় লাগলো। রিসর্ট বা হোটেল কিছু একটা বুক করেছে, সুইমিং পুলওয়ালা, যেটা কিনা ওদের মেন প্রায়োরিটি ছিল। তো যাই হোক, এখন আপাতত এখানে টিফিন খাবো। কিছু লোক খাবে হচ্ছে এখানে গিয়ে পুরি সবজি, আর 2 জন খাবে হচ্ছে এখানে ডিম টোস্ট। আমি পুরি খাবো। পুরি আর ঘুগনি দিয়ে ভালোই সকালবেলা টিফিন করলাম। এখানে পুরি পড়লো পার পিস 5 টাকা করে। আচ্ছা, একটা কথা আপনাদের বলা হয়নি, আমরা যেই বাসে এসেছিলাম বাসের ভাড়া পড়েছিল আমাদের জনপ্রতি 480 টাকা করে, 2x2 ছিল। আর এখন যাচ্ছি সবাই মিলে হোটেলে। হোটেলে গিয়ে হোটেলটা কীরকম সব কিছু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল রিভা। এখানে ঢুকেই সামনে গার্ডেনের মতো করা আছে, আর তার পাশেই রয়েছে সুইমিং পুল। যদিও এটার টাইমিংটা আমি সঠিক জানি না, এটা জেনে তারপরে জানাতে পারবো। আর রুমের কত ভাড়া সেটা রুমটা দেখানোর পরে বলছি, আসুন। আমি এন্ট্রি করবো, রুমের চাবি দেবো, পেমেন্ট দেবো আর ইয়ে দেবো, রুমের জন্য আর আইডি দেবো। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। এখানে যারা যারা আসবেন প্রত্যেকেরই কিন্তু আই কার্ড মাস্ট। আই কার্ড ছাড়া কিন্তু এখানে কোনো রকম চেক ইন করানো যাবে না বা রুম দেবেন না এরা। তো আই কার্ড যদি আপনাদের কাছে হার্ড কপি না থাকে, কোনো কারণে আনতে ভুলে যান বা কোনো মিসপ্লেস হয়ে গিয়ে থাকে, কোনো এমার্জেন্সিতে আপনাদের কাছে যদি মোবাইলে ছবি তোলা থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, ওটা এখানে অ্যাকসেপ্টেবল। মহরম
চল ভাই। আচ্ছা, রুমে ঢোকার পরেই প্রথমে এখানে একটা রয়েছে বড় সাইজের বেড, যেখানে 3 জন আরামসে হয়ে যাবে। তার পাশে রয়েছে একটা ইন্টারকম টেলিফোন, তার পাশে রয়েছে সুইচ এবং চার্জের পোর্ট। এই সাইডের ওয়ালে রয়েছে একটা টিভি, তার পাশে রয়েছে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, তার পাশে রয়েছে শ্যাম্পু এবং স্যাশে। এটা আই থিঙ্ক সাবান, এটা সাবান। এখানে হচ্ছে কি সেট টপ বক্স, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ। এইখানে আছে একটা ইলেকট্রিক কেটেল, তার পাশে দেওয়া আছে রিমোট, টিভি এবং এসি। তার পাশে এখানে একটা আলমারির মতো দেওয়া রয়েছে, সামনে রয়েছে একটা আয়না। তার পাশে একটা ছোট্ট সেন্টার টেবিল বা টি টেবিলের মতো, সামনে একটা সোফা। আর তার বাঁ পাশে গিয়ে হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটা আই থিঙ্ক লাইটটা জ্বালাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে বেরোলেই তার পাশে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে যাওয়া যাবে। এটা হচ্ছে সামনের হোটেলের লুকটা। আর এই যে ডান দিকটা দেখা যাচ্ছে, এইখানটা হচ্ছে কি ঢেউসাগর। তো যারা ঢেউসাগরের কাছাকাছি থাকতে চাইবেন তারা কিন্তু এই হোটেলটাকে প্রেফার করতে পারেন। আচ্ছা, এবার জানিয়ে রাখছি এই হোটেলের রুমের ভাড়া কত পড়লো। আমরা 2টো রুম নিয়েছি, যে রুমটা দেখালাম সিমিলার একটা রুম আছে এই রুমটার পাশে ইন্টারকানেক্ট করা, পার ডে 1500 টাকা করে। আর এই রুমের এই হোটেলের যে ট্যারিফ কার্ডটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সময় হয়েছে সকাল 8:25। এই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুরে, উদয়পুর সি বিচ দেখতে যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সবাই মিলে বেরোলাম। তা হোটেলওয়ালা বলে দিয়েছিল যে এখানে অটো করে আসতে গেলে লাগবে 100 টাকা। বাট যখন আমরা অটো পার্সোনালি বুক করতে গেলাম তখন অটো হোক বা টোটো হোক প্রত্যেকে 120 টাকা করে চাইছিল। তারপর সেটা আবার হোটেলে যেতে হলো, হোটেলে গিয়ে বলিয়ে করিয়ে তারপর ওটা আবার 100 টাকা করে রাজি করিয়ে ফাইনালি আসতে হলো। তো আপনারা যখন আসবেন যদি 20 টাকা করে পার হেড চায় সেটা একটু বার্গেনিং করে নেবেন, একটু হলেও কম হবে। এইখানে বিচে যাওয়ার আগে রাস্তার উপরে প্রচুর দোকান আছে, যেমন খেলনা, জুতো, জামা কাপড়, সানগ্লাস আর টুকটাক যাবতীয় জিনিস। তো যদি আপনারা কিছু কিনতে চান, এমার্জেন্সি কিছু যদি দরকার হয়, এখান থেকে কিন্তু আপনারা এসে ইজিলি সেটা কিনতে পারেন। কিছুক্ষণ আগেই হয়তো এখানে একটা মাছ ধরার ট্রলার এসছে, মানে মাছ এসছে এখানে। তো সেই মাছগুলো এখন এখানে ভাগা যেটা হয় সেরকম করে এখানে ভাগ বাটোয়ারা করা হচ্ছে, এখানে পাইকারি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আজকে ভালো জল আছে, অন্য সময় সকালবেলা এর আগেও আমি এসেছি তখন এতটা জল ছিল না, আজ কিন্তু ভালোই জল আছে। মানে এখানে অনেকে স্নান টান করছে এখন, তারপরে বিভিন্ন যে বোটিংগুলো হয় সেগুলো এখান থেকে করানো হচ্ছে। যদিও সেটার এক্স্যাক্ট দাম কত আমি সেটা জানি না, কারণ আমি জিজ্ঞেস করিনি এখনও। তো যদি জিজ্ঞেস করি জানতে পারি সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো। রোদ রয়েছে প্রচণ্ড, তাকাতে সমস্যা হচ্ছে। আমার ভাইরা সব গিয়ে নামলো এখন সমুদ্রে, আমি নামলাম না কারণ আমার এখন যাওয়ার ইচ্ছা নেই। তো দাঁড়িয়ে আপাতত পাড়ে দাঁড়িয়েই এনজয় করছি। আচ্ছা, এইখানে কিন্তু সমুদ্রের পরে সব রকমই চলে, সব রকম চলে বলতে যারা আপনারা অ্যালকোহল কনজিউম করতে চান এখানে কিন্তু সমুদ্রের পাড়ে সেটা পাওয়া যায় এবং ওপেনলি সেটা এখানে কনজিউমও করা যায়। হ্যাঁ, তো যেমনটা আমি বলছিলাম যে এখানে কিন্তু সব রকমই ব্যবস্থা আছে। তো যারা আপনারা সেরকম কিছু করতে চান এখানে সেটা ইজিলি করতে পারেন। পাবদার নেই এদিকে কত টাকা? এইটা 1 পিস 100, না 4টে মিলা 100। এটা 150 টাকা। 150।
এইখানে সমুদ্রের পাড়েই কাঁকড়া, তারপর নানা রকম মাছ রান্না করে ভেজে দেওয়া হচ্ছে। তা আমার দাদা জিজ্ঞেস করছিল একটা কাঁকড়া করে দিতে কত নেবে, তো বললো একটা কাঁকড়া 1 পিস 150 টাকা লাগবে। যাই হোক, ওরা এখন দরদাম করছে, যদি খায় তো খাবে। এই উদয়পুর বিচে না প্র্যাকটিক্যালি দেখার মতো বা আসার মতো আমার খুব একটা মনে হয় না, খুব একটা দেখার কিছু নেই এখানে। প্র্যাকটিক্যালি যারা ওই নেশাপান করতে আসে তারাই প্র্যাকটিক্যালি আসবে এখানে, আদারওয়াইজ এখানে আমার মনে হয় না আসাটা ঠিক। কারণ এখানে ঠিকমতোভাবে স্নানও করা যায় না, আর ওল্ড দীঘা বা নিউ দীঘার থেকে এই জায়গাটা অনেকটাই নির্জন, এখানে লোকজন অনেকই কম। আর যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নেশা করার জন্যই প্র্যাকটিক্যালি এখানে আসেন। সো ফ্যামিলির জন্য যারা এখানে ঘুরতে আসতে চান তাদের একটু এড়িয়ে চলাটাই আই থিঙ্ক বেটার হবে। এখানে এই যে একটু আগে দেখালাম জেট স্কি, জেট স্কিতে পার পার্সন এখানে 250 টাকা করে নিচ্ছে। আই থিঙ্ক সেটা আধা ঘন্টার জন্য। সময় হয়েছে বিকেল 4:12। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের লবিতে। দুপুরবেলা অ্যাকচুয়ালি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম, ওঠা হয়নি তখন। এখন উঠেছি, খেতে যাচ্ছি এখন। এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, এখানেই খেতে যাচ্ছি, দেখি কী পাওয়া যায়। সময় হয়েছে বিকেল 5:07। এই মুহূর্তে আমরা দুপুরের খাবার খেয়ে রাস্তা থেকে একটু বেরোলাম। দুপুরে খেলাম হচ্ছে গিয়ে ভাত, আলু ফুলকপির তরকারি, চিকেন, ডাল, আলু ভাজা। আর খাবারের টেস্ট যথেষ্ট ঠিক, মানে ভালোই ছিল, কিন্তু খাবারের কোয়ান্টিটি আর প্রাইস প্রচণ্ড হাই। কোয়ান্টিটির খুব কম আর প্রাইস সত্যি খুব বেশি, মানে প্রায় ডবল করে দাম নিচ্ছে প্রত্যেকটা আইটেমের। তো যাই হোক, খাওয়া হয়ে গেল, রাতেরটা অন্য কোথাও দেখা যাবে। সন্ধে 6:45। এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘা বিচ মার্কেটে। নিউ দীঘার সি বিচের থেকে ওল্ড দীঘার সি বিচ কিন্তু অনেক বেশি জাঁকজমকপূর্ণ, অনেক বেশি মানুষের ভিড় এখানে, আর দোকান পসরা এখানে অনেক বেশি, ভালো লাগে। এইখানে আপনারা এলে নানা রকম খাবারের জিনিস পেয়ে যাবেন, যেমন হচ্ছে মোমো, পিৎজা বা মাছ ভাজা, কাঁকড়া ভাজা, মানে এইসব আইটেমগুলো এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর তাছাড়াও গজা, চপ এবং আরও ঘর সাজানোর সামগ্রী যা যা সব কিছু হয় সবই কিন্তু এখানে পাওয়া যায়। কেমন লাগছে বল? হ্যালো গাই, ইয়োর পারফরমেন্স, হোয়াট হ্যাপেনিং? মজা খাচ্ছি এখন সবাই মিলে। তোর কিরকম লাগলো বল? মজা। এ দুধসাগর, ওই না সরি দুধসাগর, সরি আর জয় দুধসাগর, ফেসবুক লাইভ হচ্ছে গজা খাচ্ছি এখন, এইমাত্র কেনা হলো এখান থেকে, মার্কেটের থেকে গজা খাওয়া হচ্ছে। এখন আরও ঘুরে দেখবো অনেক জায়গা। চলুন। কোনো জায়গায় ঘুরতে গেলে সেইখানকার বাজারটা কিন্তু একবার অবশ্যই ভিজিট করা উচিত, আর হচ্ছে সেখানকার লোকাল ফুড। কারণ অ্যাকচুয়াল সেই জায়গাটার কি চিত্র না, সেটা সেই বাজারটার থেকে আর সেখানকার খাবার থেকে কিন্তু পাওয়া যায়। একবার পারলে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এক্সপ্লোরিং তো এইটাই।
এখন যে মার্কেটটা আপনারা দেখছেন বা একটু আগে দেখালাম, এটা হচ্ছে ওল্ড দীঘার নিউ সিশেল মার্কেট। এটা কিন্তু পুরো কভার্ড মার্কেট, আর এখানে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন। নানা রকম জিনিস এখানে পেয়ে যাবেন, সামগ্রী পেয়ে যাবেন, খাবারের দোকান থেকে শুরু করে, যেমনটা আগেই বললাম, খরচার জিনিস এবং আনুষঙ্গিক যত জিনিস হয় সবই কিন্তু এখানে পাবেন। পারলে একবার এই মার্কেটটা ভিজিট করবেন। লেবু চা কিনলাম। সাধারণত আমি চা খাই না, কিন্তু লেবু চা ভালো লাগে খেতে, কিনলাম, খেয়ে নিই একটুখানি। সময় হয়েছে রাত্রি 8:20। বেশি কিছুক্ষণ সময় কাটালাম ওল্ড দীঘা সি বিচে, সমুদ্রের পাড়ে বসেছিলাম। এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। সময় হয়েছে রাত্রি 8:54। এই মিনিট 20 আগে হোটেলে ফিরলাম। রাত্রিবেলা আবার বাইরে একটু খেতে যাব, কেন হোটেলে যেমনটা আগে বললাম প্রচণ্ড এক্সপেন্সিভ আর কোয়ান্টিটি সত্যি খুব কম। আর ভেবেছিলাম একটু অন্য কোথাও যদি আশেপাশে যাওয়া যায়, কিন্তু রাত হয়ে গেছে আর আশেপাশে কোথাও যাচ্ছি না। আজকের মতো ভিডিও এখানে শেষ। আগামীকাল সকালবেলায় আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা। সো সেখানে যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে যদি আমরা মোহনায় যেতে পারি তো সেই ভিডিওটাও রাখবো, আর না হলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটির পাশে থাকার মনে করলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। গুড মর্নিং। আজকে 5ই মে 2024। সময় হয়েছে সকাল 9:57। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল এখান থেকে, দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে সকাল 10:35। বাট ট্রেনটা অনেকটাই লেট করে গেছে। যে টিকিট কেটেছিল, মানে আমার ভাই টিকিট কেটেছিল, তো ওর কাছে নোটিফিকেশান এসছে যে ট্রেনটা দুপুর 12:50 ছাড়বে। তাই আমরা একটু দেরিতেই চেক আউট করলাম। চেক আউট করে এখান থেকে এখন যাবো হচ্ছে কি ফার্স্টে মোহনা। আগে কিছু খাবো, খেয়ে যাবো মোহনা। মোহনার থেকে ডিরেক্ট আমরা চলে যাবো নিউ দীঘা স্টেশনে। তো চলুন মোহনায় গিয়ে দেখা হচ্ছে। সকাল 10:20। এই মুহূর্তে এসে পৌঁছলাম আমরা মোহনায়, দীঘা মোহনায়। তা আমরা যেই হোটেলে ছিলাম ওটা নিউ দীঘায়। ওখান থেকে এখানে আসতে পার হেড আমাদের অটো ভাড়া 30 টাকা করে নিল। বাট সকালে আমাদের কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন আপাতত একটা দোকানে একটু পুরি টুরি কিছু খেয়ে নেবো, খেয়ে তারপর মোহনা দেখতে যাচ্ছি। বলো ইলিশ, বলো ইলিশ, বলো দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দীঘা মোহনার মাছের বাজারে। তো এখানে নানা রকম মাছ পাওয়া যাচ্ছে, তার মধ্যে সব থেকে এটা স্পেশাল হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ মোটামুটি 600-700 থেকে শুরু করে আপ টু 1,500-2,000 টাকা অবধি কিলো আছে। আর তাছাড়াও এখানে রয়েছে বড় লবস্টার, শঙ্কর মাছ, তারপরে অক্টোপাসও দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ রয়েছে, নানা রকম মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে। তো যদি এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে চান, ভালো করে দেখে বুঝে কিনে নেবেন। এইখানে মাছ নিতে হলে একটু ভালো করে দরদাম করে নেবেন, কারণ মাছের এক্সেসিভ দাম এখানে চাইছে। যেটা কিনা 700 টাকা 800 টাকা করে পাওয়া যায়, সেটা 1200-1400 করে চাইছে। বাট সেটা কিন্তু বার্গেনিং করলে সেখান থেকে দামটা কমিয়ে দিচ্ছে। সো মাছ নিতে হলে এখান থেকে একটু ভালো করে দেখে বুঝে নেবেন। আর সব মাছ যে একদম ফ্রেশ বা টাটকা সেরকমটাও কিন্তু নয়, কারণ অনেকগুলো মাছ আমার ভাই এখান থেকে কিনছিল, সেগুলো নরম ছিল, বাট সেটা ওরা এখান থেকে বলে না ঠিকভাবে। মাছ একটু যারা চেনেন বা হাত দিয়ে একটু টিপে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মাছ নেওয়া হলো, ইলিশ মাছ নেওয়া হলো। ইলিশ মাছের কিলো পড়লো 2000 টাকা। আর কেটে দেওয়ার জন্য আলাদা করে 30 টাকা, আর বক্স প্যাকিংয়ের জন্য আবার আলাদা করে 120 টাকা। বরফ টরফ দিয়ে বক্স প্যাকিং করে নেওয়া হলো, নাহলে সন্ধ্যেবেলা অব্দি টিকবে না। যাই হোক, দাম এক্সেসিভ।
দীঘার মোহনায় এসেছিলাম, বাট মোহনা এই মুহূর্তে সত্যিকারের দেখার মতো খুব একটা কিছু নেই। প্রথম কথা হচ্ছে এখন ভাটা চলছে, জল অনেক দূরে, আর যা রোদ, বেকার বেকার ওখানে গিয়ে টাইম ইনভেস্ট করে কোনো লাভ নেই। ফিরে যাচ্ছি, এখন যাবো স্টেশন। এসে পৌঁছে গিয়েছি নিউ দীঘা স্টেশনে। এখন সময় হয়েছে সকাল 11:36। টিকিটটা কালকেই কাটা হয়েছে, আমাদের ফিরতি টিকিটটা। আমার ভাই তৎকালে টিকিট কেটেছে। তো ট্রেন যেহেতু বললাম লেট আছে, তাই এখন আপাতত এখানে ওয়েট করছি। এইবারের মতো ট্যুরটা এখানেই শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটার পাশে থাকার মনে করলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।